তো আমরা 4টে ইউনিট অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে হচ্ছে তোমার পঞ্চম ইউনিট, ঠিক আছে, যেটা হচ্ছে ইউক্লিডিয়ান ডোমেইনস অ্যান্ড পলিনোমিয়াল রিং আজকে আমরা পড়বো। তো যেটা যেভাবে পড়বো সেটা হচ্ছে সময়টা আমাদের বাঁচানোর জন্য আমরা আজকে করব তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে সেটাকেই আমরা মানে সেটা দিয়েই পড়বো আর কি। ওটা আমি এক্সপ্লেন করে করে চলে যাব। আচ্ছা, আর যদি কিছু লেখার দরকার পড়ে আমি আলাদা করে লিখে নেব। আচ্ছা, তো ইউক্লিডিয়ান ডোমেইন কাকে বলে? তো ডোমেইন কথাটার অর্থ যেহেতু আমরা আগে থেকেই জানি যে এটা হবে তোমার কি বলে, কমিউটেটিভ হবে এবং এর মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকবে না, মানে নন জিরো এলিমেন্টকে গুণ করলে নন জিরোই পাওয়া যাবে। সো এইটা হচ্ছে তোমার ডোমেইনের কনসেপ্ট, যেটা আমরা ইন্টিগ্রাল ডোমেইন বলতাম। তার মধ্যে একটা নতুন টার্ম এসছে যেটা বলছে ইউক্লিডিয়ান ডোমেইন। তো এর মধ্যে ইউক্লিডিয়ান ডোমেইনের একটা আলাদা ডেফিনেশন থাকবে, তো সেইটা আমরা এখানে দেখব। তো সেটা বলছে, দেখো যে ইউক্লিডিয়ান ডোমেইন প্রথমত এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে, যেটাকে আমরা ডি নাম দিচ্ছি, এবং তার মধ্যে একটা ফাংশন থাকবে, যে ভ্যালুয়েশন যেটা বলছে সেটা হচ্ছে এক প্রকারের ফাংশন। হ্যাঁ, সেটা কি করবে সেই ফাংশনটা? সেটা ফাংশনটা হচ্ছে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের সঙ্গে একটা করে নন নেগেটিভ ইন্টিজার, মানে জিরো হতে পারে, নন নেগেটিভ যেহেতু, মানে নেগেটিভ হবে না, নন নেগেটিভ ইন্টিজার অ্যাসাইন করা হচ্ছে। মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের সঙ্গে একটা করে নন নেগেটিভ ইন্টিজার অ্যাসাইন করা হচ্ছে। তার মানে কাইন্ড অফ আমরা যেমন করি যে ভেক্টর স্পেসে প্রত্যেকটা ভেক্টরের যেমন লেংথ ডিফাইন করি, সো লেংথ যেমন একটা নন জিরো নাম্বার হয়, এখানে কিন্তু ইন্টিজার ডিফাইন করা হচ্ছে। যেমন পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা পলিনোমিয়ালের যে ডিগ্রি হয়, ডিগ্রি সবসময় একটা নন নেগেটিভ নাম্বার হয়, সেই রকমই প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে নন নেগেটিভ ইন্টিজার অ্যাসাইন করা হচ্ছে, যার কিছু প্রপার্টি থাকবে। কিরকম প্রপার্টি? তো এই যে ভিটা যে একটা ফাংশন, ঠিক আছে, সো ভি এক্স ওয়াই মানে গুণ করলে ভি এক্স ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স হবে, ভি এক্সও হবে আবার ভি ওয়াইও হবে, মানে গুণফলের যে ভিটা সেটা প্রত্যেকটা আলাদা আলাদার থেকে বেশি হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। আর 2 নম্বর প্রপার্টি হচ্ছে যে ডিভিশন অ্যালগরিদমের মতন একটা অ্যালগরিদম এর মধ্যে ট্রু হবে। সে যে ধরো আমি এ কে বি দিয়ে ডিভাইড করছি, তো একটা কোশ্চেন পাবো কিউ আর একটা আর পাবো। এই আরটা কি হবে? হয় জিরো হবে, না হলে এই আর এর যে ভিটা মানে ভি আর ইজ লেস দেন হবে ভি অফ বি, এই জিনিসটা আমাদের ট্রু হবে। তো এই জিনিসটা আমরা দেখেছি যে ইন্টিজারের ক্ষেত্রে যদি আমরা ইন্টিজার নিই, সে ডিটাকে যদি আমরা ইন্টিজার নিই, তাহলে সেখানে ভি এক্স ইকুয়ালস টু আমরা মড এক্স লিখতে পারি, তাই না? কারণ এক্সটা যেহেতু ইন্টিজার সেহেতু মড এক্স গুলো কিন্তু সবসময় না ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে, ঠিক না? তো ওই মড এক্স দিয়ে আমরা কিন্তু একটা মড এক্স ফাংশনটা এখানে তোমার এই ভ্যালুয়েশন ফাংশনটা হিসাবে কাজ করছে। কার জন্য? জেড এর জন্য। তাহলে জেড কে আমরা বলতে পারি একটা ইউক্লিডিয়ান ডোমেইন। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ইউক্লিডিয়ান ডোমেইনের একটা এক্সাম্পল দাও, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে জেড। জেড হচ্ছে একটা ইউক্লিডিয়ান ডোমেইন, ঠিক আছে। কারণ আমরা ইউক্লিডিয়ান ডোমেইন জেড এর জন্য আমরা জানি যে এই রকমের একটা ফর্মুলা কাজ করে, যেখানে এই আর এর ভ্যালুটা কি হয়? হয় জিরো হয়, না হলে লেস দেন মড বি করতে পারি। আমি এখানে এখানে বি না করে আমি এখানে মড বি করতে পারি, সেই জন্য এখানে এই ভি এক্স এর জায়গায় মড এক্স, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল 5.1-এ যে ইন্টিগ্রাল ডোমেইন জেড এর। আচ্ছা দাঁড়াও একটু আমি দেখে নিই রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, তো যারা যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর কি কেটে গেল না, just a second. ওকে, হ্যাঁ, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল 5.1-এ আমরা দেখতে পাচ্ছি যে ওটা একটা ইউক্লিডিয়ান ডোমেন হচ্ছে, মানে এই যে মডটা তোমার এই প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করছে। কারণ মড এক্স ওয়াই ইজ প্রোডাক্ট অফ মড এক্স ইন্টু মড ওয়াই, তাহলে যেহেতু মড ওয়াই বা মড এক্স দুটোই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 যদি ওয়াইটা 0 না হয়, তো সেই জন্য এটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু মড এক্স হবে, সেই জন্য এই জিনিসটা যেহেতু স্যাটিসফাই করছে, সুতরাং এবং ডিভিশন অ্যালগরিদমও যেহেতু স্যাটিসফাই করে, সেই জন্য আমরা জানি যে ইন্টিগ্রাল ডোমেন জেডটা একটা ইউক্লিডিয়ান ডোমেন হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা ইউক্লিডিয়ান ডোমেনের একটা প্রপার্টি হচ্ছে যে ভি এক্স ওয়াই, আমরা জানি যে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স ওয়াই, কখন এটা ইকুয়াল হবে, তো সেটা একটা প্রশ্ন যে কখন এটা ইকুয়াল হবে। তো অ্যান্সার হচ্ছে যে যদি ওয়াইটা ইনভার্টেবল এলিমেন্ট হয়, মানে ওয়াইটা যদি ইনভার্টেবল এলিমেন্ট হয়, মানে ওয়াই এর যদি কোনো একটা ইনভার্স এক্সিস্ট করে, সাজ দ্যাট ধরো ওয়াই এর একটা ইনভার্স এক্সিস্ট করছে জেড, যাতে ওয়াই আর জেড গুণ করলে যেন 1 হয়, এইরকম যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে বলবো যে এইটা সমান হবে, হ্যাঁ। আর যদি ইনভার্সিবল না হয় তাহলে এটা স্ট্রিক্টলি বিগার হবে, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা এখানে দেখব। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে ইনভার্টেবল এলিমেন্টকে বলা হয় ইউনিট, ঠিক আছে। ইনভার্টেবল এলিমেন্টকে কি বলা হয় না ইউনিট, ইউএনআইটি, কিন্তু মনে রাখতে হবে যে 1কে বলা হয় ইউনিটি, ইউনিটি, এবং এখানে আমরা পাচ্ছি ইউনিট, সো ইউনিট মানে ইনভার্টেবল এলিমেন্ট আর ইউনিটি মানে হচ্ছে 1, তো এই জায়গাটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, ইউনিটি আর ইউনিট, ঠিক আছে। তোমার কাছে যদি খাতা থাকে তোমরা এখানে নোট করে রাখতে পারো ইউনিটি আর ইউনিট। আচ্ছা, তো এর প্রুফটা দেখো খুব সহজ, ভি এক্স ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স ওয়াই, তাহলে উল্টোটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে খুব সহজেই আমরা বলতে পারবো যে এটা সমান হবে যদি ওয়াইটা ইনভার্টেবল হয়। তাহলে ওয়াইটা যদি ইনভার্টেবল হয়, হ্যাঁ, তাহলে আমরা ভি এক্স কে লিখতে পারবো, এক্স কে লিখতে পারবো এক্স এর সঙ্গে 1 গুণ করে, আর 1টাকে লিখতে পারবো ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স, আর বেসিক্যালি 1 গুণ করা হলো। এইবার এইটা আমরা কি করব, এক্স ওয়াই এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সো যেহেতু এইটা এক্স ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স, তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স ওয়াই আমরা লিখতেই পারবো 1 নম্বর প্রপার্টি থেকে। তাহলে দেখতে পাচ্ছি যে ভি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স ওয়াইটা করা যাচ্ছে, তার মানে এটা ইকুয়াল হয়ে গেল। আচ্ছা, তাহলে মোর ওভার কি বলছে, যদি এক্স ওয়াই ডিভাইড করে এক্স কে, তার মানে এটা কি, ডিভাইড করা বলতে আমরা কি বুঝি, ডিভাইড করা মানে এটাই বুঝি যে এক্স কে লেখা যাবে এক্স ওয়াই ইন্টু সামথিং, হ্যাঁ, এক্স কে লেখা যাবে এক্স ওয়াই ইন্টু সামথিং, মানে এক্স সমান সমান লেখা যাবে এক্স ওয়াই জেড। তাহলে এইবার এখান থেকে আমরা বলতে পারবো যেহেতু এটা সমান আবার এক্স ইন্টু 1, বাট এইটা যেহেতু এবার ইন্টিগ্রাল ডোমেইন, সেহেতু তুমি ক্যান্সেলেশন ল হোল্ড করবে, নন জিরো এলিমেন্টের জন্য ক্যান্সেলেশন ল হোল্ড করবে। সো এক্স আর এক্স তুমি কেটে দিলে ওয়াই জেড সমান 1 পেয়ে যাচ্ছ। সো ওয়াই জেড যদি 1 হয়ে যায় তার মানে ওয়াইটা একটা ইউনিট পেয়ে গেলে, মানে ইনভার্টিবল। আর যেহেতু কমিউটেটিভ আছে তার মানে জেড ওয়াই ইকুয়ালস টু 1 হচ্ছে, তো দুটোকে একসঙ্গে বলে দেখাতে পারছি যে ওয়াইটা ইনভার্টিবল। তার মানে যখনই এই রিলেশনটা স্যাটিসফাই করছে তখনই আমরা বলতে পারছি যে এটা ইনভার্টেবল হচ্ছে। আচ্ছা, এবার দেখো যে যদি এক্স ওয়াই ডিভাইড না করে, মানে আমাদেরকে কি দেখাতে হবে, যদি ডিভাইড করে আর যদি এটা ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে আমরা দেখাতে পারছি যে
মানে ডিভাইড করলেই দেখিয়ে দেবো যে এটা ইউনিট হচ্ছে। এবার যদি ডিভাইড না করে তাহলে কি হবে, তাহলে আমরা সেকেন্ড প্রপার্টি যেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো। তো এক্স কে আমরা লিখতে পারবো, মানে ওয়াই এক্স ওয়াই দিয়ে ডিভাইড করছি কাকে না এক্স কে, তাহলে একটা কোসেন্ট পাবো কিউ, আর সেখানে আমরা আর পাবো রিমাইন্ডার, যেখানে রিমাইন্ডারটা হয় 0 হবে, না হলে ভি আর লেস দেন ভি এক্স ওয়াই হবে। এবার আমরা কি ধরছি, আচ্ছা আচ্ছা এই 3 নম্বর থেকে এবার দুদিকে আমরা আর এর ভ্যালু লিখতে পারছি এক্স মাইনাস কিউ এক্স ওয়াই। তাহলে এখান থেকে এক্স কমন চলে যাচ্ছে, কমন চলে গেলে এক্স ইন্টু 1 মাইনাস কিউ ওয়াই, এটা হয়ে গেল। আচ্ছা, তার মানে এবার যদি দুদিকে ভি অ্যাপ্লাই করি তাহলে ভি আর সমান সমান ভি অফ এক্স ইন্টু এটা হয়ে যাবে। যেহেতু এটা 1 নম্বর প্রপার্টি থেকে বলতে পারি যে দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি এক্স, তার মানে ভি আরটা কি হচ্ছে না ভি এক্স এর সমান বা তার থেকে বড়। ঠিক আছে, আবার ভি এক্স ওয়াই স্ট্রিক্টলি বিগার দেন ভি আর হয়, যদি আরটা 0 না হয় তাহলে ভি এক্স ওয়াইটা স্ট্রিক্টলি বিগার দেন ভি আর হবে। এটা হচ্ছে তোমার ডিভিশন অ্যালগরিদমের কন্ডিশন। হ্যাঁ, মানে যেহেতু এখানে এক্স ওয়াই দিয়ে তুমি ডিভাইড করছো, তাহলে আর এর ভিটা কি হবে এক্স ওয়াই এর ভি এর থেকে কম হবে। তো এটা হচ্ছে, আবার এখানে দেখতে পাচ্ছি যে ভি আরটা ভি এক্স এর চেয়েও বড়, তার মানে দেখতে পাচ্ছি যে ভি এক্স ওয়াই ইজ বিগার দেন ভি এক্স স্ট্রিক্টলি, যেহেতু এখানে মাঝখানে স্ট্রিক্টলি আছে, সো ভি এক্স ওয়াই টা স্ট্রিক্টলি বিগার দেন ভি এক্স। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে যদি এক্স ওয়াই ওয়াই এক্স কে ডিভাইড না করে তাহলে কিন্তু এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন হচ্ছে, আর যদি ডিভাইড করে তাহলে এটা ইকুয়াল হচ্ছে। আর আর ডিভাইড যখনই করছে তখনই কিন্তু ওটা কি বলে ইউনিট হয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ইজ ইনভার্টেবল, তখন এটা হচ্ছে, এবং যখন হচ্ছে না তখন এটা স্ট্রিক্টলি বিগার দেন হচ্ছে। সো এখান থেকে এটা বলা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ একটু আগে আমি বললাম যে ইউনিট কাকে বলে, তো এখানে ইউনিটের ডেফিনেশন দিয়ে দিয়েছে। সো কোনো একটা ইনভার্টেবল এলিমেন্টকে ইউনিট বলা হয়। ঠিক আছে, সো সিম্পল এটা একদম। তারপরে কি বলেছে, দেয়ার মে বি মোর দ্যান ওয়ান ইউনিট ইন আর বাট দ্য ইউনিটি এলিমেন্ট ইজ ইউনিক। ইউনিটি এলিমেন্ট মানে হচ্ছে ওয়ানটাকে বলা হয়, সেটা ইউনিক আমরা জানি, কিন্তু একের বেশি ইনভার্টেবল এলিমেন্ট থাকতেই পারে। যেমন জেড এর মধ্যে ইউনিট কারা কারা আছে, একমাত্র 1 আর -1। 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, সো 1টা হচ্ছে ইউনিট। আবার -1 এর সঙ্গে -1 গুণ করলে 1 হয়, সো দুটোই হচ্ছে ইউনিট। আচ্ছা, তারপরে কি বলছে যে অ্যাসোসিয়েট বলতে কি বোঝায়, তাহলে অ্যাসোসিয়েট দুটো এলিমেন্ট কখন পরস্পরের অ্যাসোসিয়েট হবে। তো একটা এলিমেন্টকে তুমি যদি ইউনিট দিয়ে গুণ করো, মানে যেমন এ কে ইউনিট দিয়ে গুণ করে তুমি বি পাচ্ছ, তার মানে এটা তখন এ আর বি অ্যাসোসিয়েট বলা যাবে। ঠিক আছে, মানে দে আর ডিফারেন্ট আপ টু অ্যান ইউনিট। ঠিক আছে, একটা ইউনিটের রেসপেক্টে তারা আলাদা, সেখানে আমরা বলতে পারি মানে দে আর সেম আপ টু ইউনিট, এইভাবে বলতে হয়, ডিফারেন্ট না সেম বলতে হয়। সো তখন তাদেরকে আমরা বলছি অ্যাসোসিয়েট, মানে বি ইজ অ্যাসোসিয়েট উইথ এ ইফ এ বি ইকুয়ালস টু এ ইন্টু ইউনিট। আবার তুমি যদি ইনভার্স দিয়ে গুণ করো, ইউ এর যেহেতু ইনভার্স আছে, তাহলে ইনভার্স দিয়ে গুণ করলে এ ইকুয়ালস টু বি ইন্টু সাম ইউনিটও লেখা যাবে। সো এই যে ইউনিটের যে কনসেপ্ট, এইভাবে তুমি যদি অ্যাসোসিয়েটগুলোকে একটা রিলেশন ডিফাইন করো, এটা একটা যদি রিলেশন ডিফাইন করো, তাহলে এই রিলেশনটা একটা হয়ে যাবে তোমার ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। সেটাও তোমরা দেখতে পারো যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন ফর্ম করবে, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন ফর্ম করলেই তুমি একটা এ পেয়ে যাচ্ছ, কি বলে পার্টিশন পেয়ে যাবে। এই জিনিসটা এখানে ভাবা যেতেই পারে। আচ্ছা, আর প্রত্যেকটা যে পার্টিশন পাবে, মানে ক্লাস যেগুলো পাবে, প্রত্যেকটা ক্লাসের মেম্বারের ভিটা সেম হবে। কারণ তাহলে দেখো দুটো এলিমেন্ট অ্যাসোসিয়েট হতে গেলে তাদের উপরে তুমি যদি ভি অ্যাপ্লাই করো তাহলে কি হয়ে যাবে না, সেম হয়ে যাবে, সেম ভ্যালু দেবে। ঠিক আছে, আচ্ছা এটা কি বলছে দেখো, ফর এ ইউক্লিডিয়ান ডোমেইন
with Euclidean valuation v, v1 is the minimal among all va, মানে যত ভি এর ভ্যালুগুলো আছে তার মধ্যে v1 মানে ইউনিটের, মানে ওয়ানটা তো ইউনিট বেসিক্যালি, তো তাদের ভিএ কি হবে, এটা সবচেয়ে ছোট হবে নন জিরোদের মধ্যে। সেটা যে ওয়ান নাও হতে পারে, মানে সবটাকে তুমি 2 দিয়ে গুণ করলে সেটা একটা হতে পারে। সো v1টা কি হবে না, মিনিমাল হবে, মিনিমাল বা মিনিমাম তুমি এখানে দুটোই অ্যাপ্লাই করতে পারো। আর যে কোনো ইউনিটের ভি সমান সমান v1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভি ইউ আর v1 এটা কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। তো এর প্রুফ একদম জাস্ট আগের মতনই, খুব অতটা ডিফিকাল্ট নয়, তো এটা আমরা ইগনোর করতে পারি। আচ্ছা, পরেটা কি বলছে দেখো, পিআইডি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। আমরা এর আগের দিন পড়েছিলাম প্রিন্সিপাল আইডিয়াল বলতে কি বোঝো। প্রিন্সিপাল আইডিয়াল তাকেই বলে যেটা কিনা সিঙ্গেল এলিমেন্ট দ্বারা জেনারেট করা যায়। যেমন হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম কমিউটেটিভের ক্ষেত্রে আর এ বা এ আর। তো প্রত্যেকটাই একটা ইন্টিগ্রাল ডোমেইনে যদি প্রত্যেকটা আইডিয়ালকেই প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, তাহলে সেই ইন্টিগ্রাল ডোমেইনটাকে বলা যাবে পিআইডি, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন। ঠিক আছে? তার মানে পিআইডি কাকে বলছি, যার প্রত্যেকটা আইডিয়াল হচ্ছে প্রিন্সিপাল, মানে সিঙ্গেল এলিমেন্ট দ্বারা জেনারেট করা যাচ্ছে প্রত্যেকটা আইডিয়ালকে, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের পিআইডি। আচ্ছা, থিওরেম, তারপরে থিওরেম বলছে যে ইন এনি ইউক্লিডিয়ান ডোমেইন ডি এভরি আইডিয়াল ইজ প্রিন্সিপাল। এই কথার অর্থই হচ্ছে যে যে কোনো ইউক্লিডিয়ান ডোমেইন একটা পিআইডি হবে। ঠিক আছে? যে কোনো ইউক্লিডিয়ান ডোমেইন কি হবে না, পিআইডি হবে। তো এটার বেসিক্যালি এটার তুমি যদি প্রুফ দেখো, এটা প্রুফের আইডিয়াটা আমি তোমাদেরকে বলে দিতে পারি যে যদি কোনো একটা আইডিয়াল তুমি নাও, এইচটা যেমন একটা আইডিয়াল নিয়েছো, এই এইচ এর মধ্যে যতগুলো নন জিরো এলিমেন্ট আছে তাদের উপরে তুমি যদি ভি অ্যাপ্লাই করো, ঠিক আছে, তাহলে যে এলিমেন্টের ভি সবচেয়ে মিনিমাম হবে, এই যে সেইটা একটা এলিমেন্ট নিয়ে নাও বি, তাহলে বি এমনভাবে চুজ করছো যাতে ভিবিটা মিনিমাম হয় কার মধ্যে না, এইচ এর এলিমেন্টগুলোর মধ্যে, এইচ এর নন জিরো এলিমেন্টগুলোর মধ্যে বি হচ্ছে এমন একটা এলিমেন্ট যার উপরে ভি অ্যাপ্লাই করলে মানে যেটা ভিবিটা নন জিরো একটা ইন্টিজার হয়ে যাচ্ছে, তো সেইটা তুমি মিনিমাম নিচ্ছ। তাহলে এইরকম বি দিয়ে জেনারেট যদি তুমি করো তাহলে সেটা এইচ এর সঙ্গে সমান হয়ে যাবে। এইটা প্রুফ করার জন্য তোমাকে আবার ওই কি বলে ডিভিশন অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হবে, মানে সেকেন্ড প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। এই যে যেমন এখানে করেছে, এই প্রুফটা একদমই সহজ। আমরা যেভাবে দেখাই যে যে কোনো সাইক্লিক গ্রুপের সাবগ্রুপগুলোও যে সাইক্লিক হয়, সেখানে যেরকম ভাবে দেখাই এইখানে প্রুফটা একদম একই রকম প্রুফ। হ্যাঁ, সো যেহেতু বি হচ্ছে এইচ এর এলিমেন্ট, তাহলে বি দ্বারা জেনারেটেড সাবগ্রুপটাও এইচ এর ভেতরে থাকবে। সো এইটা একটা ইজিলি পেয়ে যাচ্ছ। আর উল্টোটা প্রুফ করার জন্য তুমি ইউক্লিডিয়ান অ্যালগোরিদম দিয়ে বলতে, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম কেন বলছি আমি, বলছি যে ডিভিশন অ্যালগোরিদম দিয়ে তুমি বলতে পারো যে এ সমান সমান বি কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালু হয় 0 হবে, না হলে ভি আরটা লেস দেন ভি হবে। তো এখানে আমরা দেখাবো যে আরটাকে না 0ই হতে হবে, কারণ যদি আরটা 0 না হয়, আরটা যদি 0 না হয় তাহলে কি হয়ে যাবে, তাহলে আমরা জানি যে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম সরি ডিভিশন অ্যালগোরিদম থেকে ভি আর এর ভ্যালুটা এই বি এর থেকে কম হয়, তাহলে ভি আর লেস দেন ভিবি হয়। কিন্তু বিটা তুমি কিভাবে চুজ করেছো, চুজ এমন ভাবে করেছো যে যাতে বিটা ভিবিটা সবচেয়ে স্মলেস্ট হয়, কিন্তু তার থেকেও একটা ছোট তুমি পেয়ে যাচ্ছ কে, ভি আর, যদি আরটা নন জিরো হয়। ঠিক আছে? তাহলে যেহেতু এটা সম্ভব নয়, কারণ আরটাও কিন্তু তোমার এইচ এর এলিমেন্ট, কারণ এখানে বিটাও এইচ এর এলিমেন্ট, এটাও এইচ এর এলিমেন্ট, তাহলে এ মাইনাস বি কিউটাও এইচ এর এলিমেন্ট হয়ে যাবে, কারণ এইচটা হচ্ছে আইডিয়াল। সো এখান থেকে আরটাও যেহেতু এইচ এর এলিমেন্ট হয়ে যাবে।
হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিন্তু সম্ভব যেহেতু নয়, সেই জন্য ভি আরটাকে কি হতে হবে না 0 হতে হবে, তার মানে আরটাকে 0ই হতে হবে। সো এখান থেকে বলা যাচ্ছে আর হ্যাজ টু বি 0, তার মানে এ সমান সমান বি কিউ, তার মানে বোঝা যাচ্ছে যে এ বিলংস টু, মানে এইচটা সাবসেট অফ বি দ্বারা জেনারেটেড যে আইডিয়ালটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে, তার মানে দুটোকে কম্বাইন করলে ইকুয়াল হয়ে যাচ্ছে। সো এটা খুব সহজ প্রুফ ছিল যে যে কোনো ইউক্লিডিয়ান ডোমেইন কি হয় না পিআইডি হয়, ঠিক আছে। কিন্তু উল্টোটা সত্যি নাও হতে পারে, মানে পিআইডি ইউক্লিডিয়ান ডোমেইন নাও হতে পারে, এরকম এক্সাম্পল আছে, কিন্তু তোমাদের এখন এই মুহূর্তে দরকার নেই। তার জন্য তোমরা অন্য বই দেখতে পারো, যেমন একটা ভালো বই আছে আমাদের পার্থসারথী মুখোপাধ্যায়ের লেখা, হ্যাঁ, অ্যালজেব্রার একটা বই পাওয়া যায়, সেটাও খুব ভালো বই, এই জায়গাগুলো খুব সুন্দর করে ওখানে লেখা আছে, ওটা তোমরা দেখতে পারো। বা এসকে মাপার বইয়েও তোমরা পেয়ে যাবে এই এক্সাম্পলগুলো, যে পিআইডি অথচ ইউক্লিডিয়ান ডোমেইন হবে না। ওকে, তারপরে নেক্সট এবার দেখছি ডিভাইড করা বলতে কি বোঝো। ইউক্লিডিয়ান ডোমেইন হলে যে আমরা জেডে যে কাজগুলো করতে পারি, যেমন একটা এলিমেন্টকে আরেকটা দিয়ে ডিভাইড করতে পারি, জিসিডি বের করতে পারি, হ্যাঁ, এই ধরনের কাজগুলো কিন্তু আমরা ইউক্লিডিয়ান ডোমেইনে খুব সহজেই করতে পারি, কারণ ওখানে ডিভাইডের একটা কনসেপ্ট আমরা দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ আর বি দুটো এলিমেন্ট আছে ডি তে মধ্যে, an element d belongs to d is said to be the greatest GCD। জিসিডি বলতে গেলে আমরা কি বুঝবো, যে দুটোকেই ডিভাইড করবে, ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে ডিভাইড বলতে আমরা কি বলছি, ডিভাইড বলতে এটাই বলছি যে এ সমান সমান ডি ইন্টু সাম সি লেখা যাবে, ঠিক আছে, তবে ডি ডিভাইডস এ বলে, যেভাবে আমরা জানি জেড এর মধ্যে সিমিলার ডেফিনেশন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সো ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি, তাহলে ডি যদি জিসিডি হয় তাহলে জিসিডিটা দুটোকেই ডিভাইড করবে, এবং অন্য কোনো যদি মানে কমন ডিভাইজার পাওয়া যায়, যেমন সি যদি একটা কমন ডিভাইজার হয় যেটা দুটোকেই ডিভাইড করছে, তাহলে সিটা ডি কেও ডিভাইড করবে, ঠিক আছে। তো এটা হলো একদম জেড এর মধ্যে যে ডেফিনেশন আছে একদম সিমিলার ডেফিনেশন। ওকে, এবার কি বলছে যে ডি যদি একটা ইউক্লিডিয়ান ডোমেইন হয়, হ্যাঁ, তাহলে তার একটা ভ্যালুয়েশন ভি থাকবে, তবে যে কোনো দুটো এলিমেন্টের নন জিরো এলিমেন্টের জন্য আমরা একটা জিসিডি ডিফাইন করতে পারবো ডি, এবং সেই ডিটাকে আমরা লিখতে পারবো এ আর বি এর একটা কম্বিনেশন আকারে লেখা যাবে, যে ডি সমান সমান লেখা যাবে ল্যামডা ইন্টু এ প্লাস মিউ ইন্টু বি, যেখানে ল্যামডা আর মিউ দুটো ডি এরই এলিমেন্ট হবে, মানে জেড এ যে ধরনের রেজাল্ট আমরা পেয়েছি একদম হুবহু একই রেজাল্ট এখানে আমরা পাবো, এবং এর প্রুফটাও হুবহু একই রকম প্রুফ, যে জেডে এই জিনিসটা যেমন করে হয়, হ্যাঁ, সেখানেও আমরা দেখেছি যে বেসিক্যালি আমরা ওই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তো এখানে ওয়েল অর্ডারিং প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, একদম একই রকম প্রুফ, তো আলাদা করে আমার দেখার দরকার নেই। আচ্ছা, তাহলে জেডে যেভাবে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম হয় এখানেও আমরা ইউক্লিডিয়ান অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, একদম জেডের মতনই, হ্যাঁ, ইউক্লিডিয়ান অ্যালগোরিদম মানে জিসিডি বের করার সময় যে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করি সেই জিনিসটা আমরা এখানেও করতে পারবো, এবং এই প্রুফগুলো একদম জেডের মতনই। সো এখানে নতুন কিছুই দেখতে পাচ্ছি না, পুরো জেডের মতনই। আচ্ছা, এবার এখানে আমরা দেখব প্রাইম এলিমেন্ট কাকে বলে। প্রাইম নাম্বার, যেমন আমরা জেড এর মধ্যে পাই যে প্রাইম নাম্বার বলতে আমরা কি বলি, তো এখানে আমরা একটা দেখব। সো ইন এ ইউক্লিডিয়ান ডোমেইন ডি আ নন ইউনিট, হ্যাঁ, নন ইউনিট এ ইজ সেড টু বি এ প্রাইম এলিমেন্ট অফ ডি ইফ, যদি এটাকে দুটো নাম্বারের গুণ আকারে লেখা যায় তাহলে বুঝতে হবে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ইউনিট, মানে দুটো নন ইউনিট
কে গুণ করে কখনোই একে লেখা যাবে না, মানে প্রাইম নাম্বারকে লেখা যাবে না, ঠিক আছে? তো যদি লেখা যায় তাহলে বুঝতে হবে ওদের মধ্যে একটা ইউনিট হতে হবে, মানে ইনভার্টেবল এলিমেন্ট হতে হবে। তো এইটা হচ্ছে আমাদের প্রাইম নাম্বারের ডেফিনেশন বা প্রাইম এলিমেন্ট বলতে পারো, ঠিক আছে? এখানে নন ট্রিভিয়াল ফ্যাক্টরাইজেশন মানেই বোঝাচ্ছে যে নন ইউনিট ফ্যাক্টরাইজেশন। তাহলে কি বলছে দেখো, যে লেট ডি বি এ ইউক্লিডিয়ান ডোমেইন, every non-zero element in D is either a unit or it can be written as a product of finite number of prime elements, যেটা আমরা জেড এর ক্ষেত্রে দেখি, প্রাইম ফ্যাক্টরাইজেশন থিওরেম যেটা বলা হয়। ফলো মি, বুঝতে পারছো? ফলো মি। আচ্ছা, তাহলে এই জিনিসটা একদম জেডে যেভাবে আমরা করি, তাহলে এই প্রুফটা তুমি জেডের উপরে অ্যাপ্লাই করতে পারবে, যে যে কোনো নাম্বারকে আমরা প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লেখা যাবে, হয় সেটা ইউনিট হবে, ইউনিট না হলে তো, ইউনিট হলে ওটাকে আর প্রাইম নাম্বারে লেখা যাবে না। যেমন ওয়ানকে আর তুমি মানে প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যায় না, আমরা জানি, কারণ ওয়ানটা প্রাইম নাম্বার নয়। কিন্তু বাকি যে কোনো এলিমেন্টকে, মানে ওয়ান আর মাইনাস ওয়ান ছাড়া বাকি যে কোনো এলিমেন্টকে প্রাইম হয় সেটা নিজে প্রাইম হবে, অথবা প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের কি করা হয়েছে, যে এটা ইন্ডাকশন দিয়ে প্রুভ করেছে বেসিক্যালি, কার উপরে, না ভি এর উপরে, মানে ভি এটা যদি 1 হয় তাহলে 2 হয়, এইভাবে। হ্যাঁ, তো যদি ভি এটা V1 হয়, মানে সবচেয়ে ছোট, V1টা হচ্ছে সবচেয়ে ছোট, হুম, তাহলে এটা কি হয়ে যাবে, ইউনিট হয়ে যাবে, আমরা জানি। হ্যাঁ, 1 এর সঙ্গে সমান হলে সেটা ইউনিট হয়ে যাবে। সো ইউনিটের ক্ষেত্রে তো আমরা এটা দেখতেই পাচ্ছি থিওরেমটা ট্রু, কারণ থিওরেম বলছে যে যে কোনো নন জিরো এলিমেন্ট হয় ইউনিট হবে, না হলে প্রাইম নাম্বারের প্রোডাক্ট হবে, তাহলে ইউনিট হলে তো হয়েই গেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে মানে যেটা ইন্ডাকশনের প্রথম স্টেপ হচ্ছে এটা, যেমন 1 এর জন্য ট্রু, তারপরে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা এম এর জন্য ট্রু। সো ওইখানে আমরা ধরে নিচ্ছি যে উই অ্যাজিউম দ্যাট দ্য থিওরেম ইজ ট্রু ফর অল নন জিরো এলিমেন্টস এক্স such that Vx is strictly less than Va, মানে কোনো একটা ভি এর জন্য আমরা ধরে নিলাম তার থেকে যদি Vx ছোট হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে থিওরেমটা ট্রু, সেই সমস্ত এক্স এর জন্য ট্রু, এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে আমরা দেখাবো যে এক্স এর জন্য তাহলে কি হবে না, ট্রু হবে, ঠিক আছে? সো এ যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে আমরা জানি যে এটা ট্রু হবে। হুম, আচ্ছা, এবার যদি ধরে নিই যে এটাকে বি আর সি এর প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে, ঠিক আছে, বি সি এর প্রোডাক্ট আকারে, মানে এটা যদি প্রাইম নাম্বার না হয় তাহলে কি হবে, এটাকে দুটো মানে নন ট্রিভিয়াল একটা ফ্যাক্টরাইজেশন তো থাকতেই হবে, তার মধ্যে ধরে নিচ্ছি যে কেউ ইউনিট নয়, যেহেতু প্রাইম নাম্বার ধরছি না। তাহলে এবার দেখতে পাচ্ছি যে ভি বিটা স্ট্রিক্টলি লেস দেন ভি এ হবে, কারণ সিটা ইউনিট নয়। তাহলে ভি বিটা যেহেতু স্ট্রিক্টলি লেস দেন ভি এ, তাহলে বিটাকে আমরা যা দেখতে পাচ্ছি যে বিটাকে তাহলে বাই হাইপোথেসিস লেখা যাবে, আবার একই রকম ভাবে সিটাকেও লেখা যাবে। তাহলে দুটোকেই যদি তুমি লেখাও মানে প্রাইম নাম্বারের গুণফল আকারে, তাহলে বি কেও প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখছো, সি কেও, তো দুটোকে কম্বাইন করে দিলে এটাকে তুমি দেখতে পাচ্ছ যে প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ইন্ডাকশন দিয়ে করতে পারছি জিনিসটা। নেক্সট হচ্ছে যে রিলেটিভলি প্রাইম, যে দুটো এলিমেন্টের জিসিডি যদি 1, এখানে 1 তো বলা যায় না, এখানে ইউনিট বলতে হবে। হ্যাঁ, মানে 1 ইউনিট হলে সেটাকে 1ও করা যাবে জিসিডিটাকে। সো দুটো এলিমেন্টের জিসিডি যদি ইউনিট হয় তাহলে আমরা সেটাকে বলছি রিলেটিভলি প্রাইম।
ঠিক আছে, এগুলো দিয়ে শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু বানাতে পারে। সো এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি বলছে দেখো, ইফ আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি মানে 1 আছে, দেন টু এলিমেন্টস এ অ্যান্ড বি আর said টু বি অ্যাসোসিয়েটস। এটা তো অ্যাসোসিয়েট তো আগেই বলা হয়েছে, দরকার নেই এটা। আচ্ছা, এবার কি বলছে যে সিন্স এনি অ্যাসোসিয়েট অফ এ, এটা খুব ভুলভাল লিখেছে, মানে আমরা এটা এখানে এখানে বলতে চাইছে যে দুটো এলিমেন্টের জিসিডি যদি ইউনিট হয়, মানে তারা যদি রিলেটিভলি প্রাইম হয়, তাহলে সেই জিসিডিটাকে তুমি 1 ধরতে পারো, উইদাউট লস অফ জেনারেলিটি তুমি 1 ধরতে পারো। কারণ এখানে যদি ইউ হয়, তাহলে দুটো নাম্বারকেই তুমি যদি ইউ এর ইনভার্স দিয়ে গুণ করে দাও, তাহলে ওরা কি হয়ে যাবে, অ্যাসোসিয়েট হয়ে যাবে, এবং তখন তাদের জিসিডি 1 হয়ে যাবে। সো এটাকে তুমি 1 ধরতেই পারো। ওকে, আচ্ছা, একে জেডের ক্ষেত্রে যে ধরনের রেজাল্টগুলো আমরা পড়েছি একদম হুবহু সেই ধরনের রেজাল্টগুলো এখানে হচ্ছে, যে এ যদি বিসি কে ডিভাইড করে এবং এ আর বি এর জিসিডি যদি 1 হয় বা রিলেটিভলি যদি প্রাইম হয়, তাহলে এ সি কে ডিভাইড করবে। হুবহু একই প্রুফ এখানে কাজ করে যাবে। আবার যদি কোনো একটা প্রাইম এলিমেন্ট হয় পি, যেটা এ বি কে ডিভাইড করছে, তাহলে সেটা যে কোনো একটাকে ডিভাইড করতেই হবে, হয় পি কে ডিভাইড করবে, না হলে এ কে বি, হয় পি এ কে ডিভাইড করবে, নাহলে বি কে ডিভাইড করবে। ঠিক আছে, একদম একই রকম প্রুফ, কোনো রকমের জটিলতা নেই। এখান থেকে আমরা বলতে পারি ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, যেটা আমরা জেড এর ক্ষেত্রে জানি। তো ডিটা যদি একটা ইউক্লিডিয়ান ডোমেইন হয়, আর এটা যদি নন জিরো নন ইউনিট হয়, হ্যাঁ, তাহলে নন জিরো নন ইউনিট যদি হয়, তাহলে আমরা জানি যে এটাকে ফাইনাইট নাম্বার অফ প্রাইম এলিমেন্টস লেখা যাবে, এবং এই যে লেখা যাবে এটা ইউনিকলি লেখা যাবে। ইউনিকলি লেখা যাবে এইভাবে যে আমি যদি এখানে এটাকে লিখি p1 আপ টু pn, আবার যদি অন্যভাবে তুমি যদি লেখো যে p1 ড্যাশ ইন্টু p2 ড্যাশ, এইভাবে যদি pm ড্যাশ অব্দি লেখো, তাহলে এখান থেকে দেখা যাবে যে, এবং প্রত্যেকটাকেই তুমি যদি প্রাইম ধরে নাও পিআই গুলোকে, এবং পিআই ড্যাশ গুলোকেও যদি প্রাইম ধরে নাও, তাহলে এন আর এম কি হবে না, সমান হবে। ঠিক আছে, এন আর এম সমান হবে, আর পিআই গুলো কোনো না কোনো পিআই ড্যাশের সঙ্গে অ্যাসোসিয়েট হবে, মানে এক্স্যাক্টলি সেম বলতে পারবো না, কারণ একটা ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করা যেতেই পারে, সেই জন্যই কোনো না কোনো একটা সঙ্গে অ্যাসোসিয়েট হবে। মানে আমরা ধরে নিতেই পারি যে ঘুরে ফিরে ওই জিনিসগুলোই আসবে। মানে কোনো একটার সঙ্গে আমি মাইনাস, তাহলে এখানে একটা জিনিস তুমি ভাবো, যেটা আমরা জানি যে প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি, 2 3 5 7 এগুলো। তো তো এখানে প্রাইম এলিমেন্ট বলতে আমরা শুধু 2 নয়, 2 যেমন হয় তেমনি তার অ্যাসোসিয়েট, যেমন 2 ইন্টু -1। হ্যাঁ, ইউনিট কে কে আছে জেড এর মধ্যে, ইউনিট আছে 1 আর -1। তাহলে ওগুলো দিয়ে যদি তুমি গুণ করো, যেমন 2 কে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো, তাহলে -2। তো -2 হলো একটা প্রাইম এলিমেন্ট ইন জেড। ঠিক আছে, সো 2 -2 3 -3 5 -5 এগুলো সবাই কিন্তু প্রাইম এলিমেন্ট ইন জেড। ঠিক আছে, মানে এখানে পজিটিভ ওই অর্থে বলা যাচ্ছে না, মানে এখানে পজিটিভ নেগেটিভের কনসেপ্ট কিন্তু দেওয়া যাচ্ছে না, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বাকি একই রকম আছে। এবার হচ্ছে পলিনোমিয়াল রিং। পলিনোমিয়াল রিং মানে এই আমরা জানি পলিনোমিয়াল কাকে বলে। এখানে কোফিসিয়েন্ট গুলো হচ্ছে কি, কোফিসিয়েন্ট গুলো একটা কমিউটেটিভ রিং থেকে আসছে আর, তো এটা নোটেশনটা খেয়াল রাখবে, আর থার্ড ব্র্যাকেট এক্স, আর থার্ড ব্র্যাকেট এক্স মানে হচ্ছে যে এটা একটা পলিনোমিয়াল, এর এলিমেন্ট গুলো হচ্ছে একটা পলিনোমিয়াল যার কোফিসিয়েন্ট গুলো এই আর থেকে এসছে। a0 a1 এগুলো সবই কোথা থেকে এসছে না, আর এর এলিমেন্ট। ওকে, সো এটাই বলা হচ্ছে। আর এমটা যেটা আছে, এমটা কি হবে, একটা নন জিরো হবে, আর এমটা একটা নন নেগেটিভ ইন্টিজার।
যেভাবে আমরা পলিনোমিয়ালে জানি। ঠিক আছে, তো প্রত্যেকটা পলিনোমিয়ালের জন্য আমরা কি ডিফাইন করতে পারি, ডিগ্রি ডিফাইন করতে পারি, যেটা হচ্ছে একদম হাইয়েস্ট পাওয়ার যেটা আছে এই এম, তাহলে এমটা হচ্ছে আমার এখানে ডিগ্রি আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, তো এখানেই বলা হয়েছে যে ডিগ্রি ব্যাপারটা নিয়েই এখানে বলা হয়েছে, কিন্তু জিরোর জন্য কোনো ডিগ্রি ডিফাইন করা হয় না। জিরোর জন্য কোনো ডিগ্রি ডিফাইন করা হয় না। সো এখানে কি বলেছে দেখো, ইন দ্য এক্সেপশনাল কেস when ak all are 0, the canonical form is 0, the degree of ax is the integer n into is symbolized as acha ওটা গেল x has the canonical form 0, it is said to have the degree minus infinity. সো জিরো পলিনোমিয়ালের ডিগ্রি এখানে মাইনাস ইনফিনিটি ধরে নিয়েছে। ঠিক আছে, সো জিরোর যদি যদি তোমাকে জিজ্ঞেস করে যে জিরোর ডিগ্রি কত, তোমাকে অ্যান্সার দিতে হবে মাইনাস ইনফিনিটি। অ্যাকচুয়ালি জিরোর ডিগ্রি মানে অনেকে ডিফাইনই করে না, তো মাইনাস ইনফিনিটি এখানে মানে করে লাভ নেই, খুব অতটা ইউজলেস, সো ওটা দরকার নেই। আচ্ছা, এখানে ধরো এক্স আর বিএক্স দুটো পলিনোমিয়াল আছে, একটা এম ডিগ্রি একটা এন ডিগ্রি, এরা দুটো যদি ইকুয়াল হয় তাহলে ধরে নিতে হবে এদের সমস্ত কোফিসিয়েন্ট গুলো ইকুয়াল, তার মানে এদের ডিগ্রি গুলো ইকুয়াল হবে এবং সমস্ত কোফিসিয়েন্টও ইকুয়াল হবে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবার দুটোকে যদি যোগ করা হয়, হ্যাঁ, যোগ করলে কিভাবে যোগ করা হয় জানো, যে কম্পোনেন্ট ওয়াইজ ধরে ধরে যোগ করা হয়, মানে লাইক পাওয়ার গুলো কোফিসিয়েন্ট গুলো যোগ করে দেওয়া হয়। তাহলে এখানে সি জিরো পাচ্ছি, সি জিরো সমান বি জিরো প্লাস এ জিরো, সিআই সমান এআই প্লাস বিআই, এইভাবে আমরা কি করি, যোগ করি। আর আমরা জানি গুণও কিভাবে করতে হয় সেটাও আমরা জানি, হ্যাঁ, যেভাবে আমরা নর্মালি গুণ করি, তো সেই জিনিসগুলো এখানে করা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, the set rx of all polynomials in an indeterminate x, এই xটাকে কি বলা হচ্ছে, indeterminate, হ্যাঁ, with coefficients from a commutative ring R is a commutative ring, মানে এই rx টা মানে set of all polynomials, হ্যাঁ, সেইটা একটা কমিউটেটিভ রিং হবে আন্ডার দ্য পলিনোমিয়াল অ্যাডিশন, মানে দুটো পলিনোমিয়ালকে যেভাবে আমরা অ্যাডিশন করছি এবং গুণ করছি, তাহলে সেইটা একটা নিজে একটা কি হয়ে যাবে না, রিং হয়ে যাবে। ঠিক আছে, সো আর যদি একটা কমিউটেটিভ রিং হয় উইথ ইউনিটি, তাহলে আর এক্সটাও কি হয়ে যাবে না, একটা কমিউটেটিভ রিং হয়ে যাবে উইথ ইউনিটি, মানে আর এর ইউনিটি থাকলে আর এক্স এরও ইউনিটি থাকবে এবং সেটাও কিন্তু ওয়ানই থাকবে। ঠিক আছে, একদম প্রুফ ইজি আছে। তো এই জিনিসগুলো হলো, এখানে যেমন এক্সাম্পল দিয়েছে যে আমরা যদি রিংটাকে নিয়ে নিই জেড টুতে মাত্র 0 আর 1, তাহলে এখান দিয়ে আমরা পলিনোমিয়াল বানাতে পারি যে 0 আর 1 কোফিসিয়েন্ট দিয়ে, হ্যাঁ, 1 প্লাস 0 এক্স প্লাস এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 চলে আসলো এটা, তারপরে 1 প্লাস 1 এক্স প্লাস 1 এক্স স্কোয়ার, মানে এক্স 1 প্লাস এক্স স্কোয়ার একটা কোফিসিয়েন্ট এই হয়ে গেল পলিনোমিয়াল, দুটোকে যোগ করছো, এইভাবে তুমি যোগ করতে পারো। এখানে যোগ করলে 1 আর 1 যোগ হয়ে কি হয়ে যাবে 2, আর 2 মানে জেড টুতে কি হয়ে যাবে 0, তাহলে 1 প্লাস 1টা কি হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। আচ্ছা, এখানে 0 আছে এখানে 1 আছে, তো 0 আর 1 যোগ করলে 1 থাকলো, হ্যাঁ, এখানে 1 আছে এখানে 1 আছে, তো সেটাও 0 হয়ে গেল। তো আলটিমেটলি এটা কি থাকলো না, এক্স থাকলো। তাহলে এখানে দুটো পলিনোমিয়ালকে তুমি যোগ করে কি পেলে না, এক্স পেলে। এই জায়গাটা ভালো করে দেখে নাও, জেড টু যেহেতু এখানে 2 মানে 0, আবার যদি গুণ করো একই রকম ভাবে তাহলে কনস্ট্যান্ট কিভাবে আসবে, 1 এর সঙ্গে 1 1 আসলো। আচ্ছা, এক্স কিভাবে আসবে, তো 1 এর সঙ্গে এক্স গুণ করে একটা আসবে, আবার এই 1 এর সঙ্গে 0 গুণ করে আসবে, তো সে একটা এক্সই পাচ্ছে। এভাবে দেখতে গেলে 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে 0 আসবে, কারণ এইখানে একটা এক্স আসবে, আর না, এখানে 1 এর সঙ্গে এক্স স্কোয়ার করলে একটা আসবে, আর এই 1 এর সঙ্গে এক্স স্কোয়ার করলে একটা আসবে, আর এটার সঙ্গে 0 আসবে, সো তিনটাকে যোগ করলে 0 চলে আসছে। আচ্ছা, আর দুটো পলিনোমিয়ালের যোগফলের যে ডিগ্রি হবে সেটা কিন্তু দুটোর ডিগ্রি আলাদা করে যোগ করে তার থেকে কিন্তু ছোট, মানে সমানও হতে পারে ছোটও হতে পারে। অ্যাকচুয়ালি এটা যোগফলের ক্ষেত্রে এটা ডিগ্রি অফ এ প্লাস বি হয়ে যাবে ম্যাক্সিমাম
লেস দেন ইকুয়ালস টু ম্যাক্স অফ ডিগ্রি এ প্লাস ডিগ্রি অফ এ কমা বি। তো এই জিনিসটা একটু ভুল লেখা আছে। তোমাদের এই লাইনটা পৌলমী খেয়াল করছো? হ্যাঁ স্যার বলুন। এই জায়গাটা ডিগ্রি অফ এ প্লাস বি, এই জায়গাটা একটু ভুল লেখা আছে। তো আমি ওটা কারেক্ট করে দিচ্ছি। তো ডিগ্রি অফ, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, সো ডিগ্রি অফ a plus b, this is always less or equals to degree of a কমা, মানে দুটো থেকে না, ম্যাক্সিমামের থেকে ছোট হতে পারে। সো এখানে আমরা লিখবো ম্যাক্স অফ এ কমা বি, মানে এ বি যেখানে পলিনোমিয়াল, হ্যাঁ, এ বি মধ্যে আছে। এক্সাম্পল দেখো, কমও হতে পারে আবার সমানও হতে পারে। যেমন আমি এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি যে কখন কম হতে পারে। হ্যাঁ, যদি এইরকম তুমি লেখো লেখো একটা এক্স ডিফাইন করছে এভাবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স, হ্যাঁ, আর বি এক্স ডিফাইন করছো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এই দুটো যদি তুমি যোগ করো এক্স প্লাস বি এক্স কি পাবে? 2x হয়ে যাবে, তাই না? তাহলে দেখো ডিগ্রি অফ এক্স প্লাস বি হয়ে যাচ্ছে 1, কিন্তু এই দুটোরই আলাদা আলাদা ডিগ্রি দেখতে গেলে 2, তার মানে ম্যাক্সিমাম ডিগ্রি হয়ে যাবে 2। এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এটা স্ট্রিক্টলি এখানে ডিগ্রি লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হতে পারে। সেই জন্য এটাও কিন্তু ভুল নয়। দেখো এইটা যে লিখেছে যোগ, এটাও কিন্তু ভুল বলা যাবে না, কিন্তু এর থেকে বেটার হচ্ছে ম্যাক্সিমামটা। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। কিন্তু গুণের ক্ষেত্রে এটা ঠিক আছে, গুণের ক্ষেত্রেও তোমার এটা হতে পারে। আচ্ছা হ্যাঁ, এই গুণের ক্ষেত্রে এটা কি হয় আমি তোমাকে একটা বলে দিচ্ছি। ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে দেখো, if d is integral domain, ইন্টিগ্রাল ডোমেন মানে নন জিরো এলিমেন্ট গুণ করলে নন জিরোই থাকে ইন্টিগ্রাল ডোমেন, তাহলে ডিগ্রি অফ এক্স ইন্টু বি এক্স এটা সবসময় যোগ হয়ে যাবে, ডিগ্রি অফ এ প্লাস ডিগ্রি অফ বি, এ প্লাস বি দুটো যোগ হয়ে যাবে আলাদা করে, যদি এটা ইন্টিগ্রাল ডোমেন হয়। আর যদি ইন্টিগ্রাল ডোমেন না হয় তাহলে ডিগ্রি এটা কম হয়ে যেতে পারে। যেমন এক্সাম্পল হিসাবে দিচ্ছি যে লেট d ইকুয়ালস টু z2, তাহলে z4, তাহলে z4 একটা ইন্টিগ্রাল ডোমেন হয় না, দেন d ইজ নট ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি দুটো পলিনোমিয়াল নিই, x সমান লিখছি আমি 2x, হ্যাঁ, 2x প্লাস 1, আর bx সমান 2x মাইনাস 1, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কি হবে? x ইন্টু bx করলে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এটাকে যদি আমি গুণ করি তাহলে এটা আসবে 4x স্কোয়ার মাইনাস 1। যেহেতু z4 এ ক্যারেক্টারিস্টিক হয়ে যাচ্ছে 4, হ্যাঁ, তাহলে তার 4x, তাহলে এটা 0 হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1, বিকজ 4x স্কোয়ার ইজ 0 ইন z4x। ঠিক আছে, সো এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে ডিগ্রি এর কি হয়ে গেল, -1 এর ডিগ্রি 0, হ্যাঁ,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি অফ x ইন্টু bx is strictly less than degree of x plus degree of bx. এটা হয়ে যাচ্ছে 4 আর এটা হয়ে যাচ্ছে 1, এই 1 নয়, এটা 0। তাহলে ডিগ্রিটা স্ট্রিক্টলি ছোট হতে পারে। কিন্তু যদি এটা তোমার ইয়ে থাকতো, যেমন এখানে হাইয়েস্ট কোফিসিয়েন্ট, আচ্ছা সরি, এটা হচ্ছে 2, 1 আর 1 2, এখানে যেমন হাইয়েস্ট কোফিসিয়েন্ট যেমন এখানে আছে 2 আর এই 2, এই দুটোকে গুণ করে তবে তো 4 আসলো, দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে 0 চলে আসলো। এটা এটা তোমার ইন্টিগ্রাল ডোমেন হলে দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে তো কখনোই 0 আসতো না, সেই জন্য এই জিনিসটা হতো না। বুঝতে পেরেছো? এইটা একটা খেয়াল রাখার জায়গা আছে, সেই জন্য এই লেমাটা ইন্টিগ্রাল ডোমেন হলে এটা ইকুয়াল হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এক্স সমান এইটা, বি এক্স সমান এইটা, তো যখন তুমি গুণ করবে তার হাইয়েস্ট কোফিসিয়েন্ট হয়ে যাবে এম ইন্টু বিএম, এ এম ইন্টু বিএন, যেখানে দুটোই নন জিরো, তাহলে গুণফলটাও নন জিরো, সেই জন্য ওর ডিগ্রি তখন এম প্লাস এন হয়ে যাবে। একদম সহজ। আচ্ছা, তারপরে কি বলছে ডিভিশন অ্যালগরিদম। হ্যাঁ, তো এখানে আমাদের যে ভিএক্সটা ছিল, হ্যাঁ এখানে কিন্তু ডিএক্স ডিগ্রি এই ডিভিশন অ্যালগরিদম ট্রু হয় যেখানে ভিএক্স এর জায়গায় ডিগ্রিটা কাজ করে যায়। সো ডিগ্রিটা এখানে তোমার ওই এভালুয়েশন ফাংশন হিসেবে কাজ করে যাবে। তার মানে এটা বলা হচ্ছে যে তোমার এই যে পলিনোমিয়াল রিং যেটা, সেটাও কিন্তু একটা কি হয় না ইউক্লিডিয়ান ডোমেইন হয়। ঠিক আছে, সো পলিনোমিয়াল রিং কিন্তু ইউক্লিডিয়ান ডোমেইন হয়ে যায়। তো এই জিনিসটাই দেখানো হয়েছে, এটা আমরা আলাদা করে আর দেখবো না। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, চলে আসো এইখানে এফ এক্স, এফটা কি, এফটা হচ্ছে একটা ফিল্ড। এফটা যদি একটা ফিল্ড হয়, হ্যাঁ, তখনও এটা কি, এটা কিন্তু এফ এক্সটা ফিল্ড নাও হতে পারে। এফটা ফিল্ড হলেও এফ এক্সটা ফিল্ড কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, সো এফ এক্স ইজ আ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এলিমেন্ট 1। এক্স বি এক্স ইকুয়ালস টু 0 উইল ইমপ্লাই তখন হয় এক্স 0 হবে নাহলে বি এক্স 0 হবে যদি এফটা ফিল্ড হয়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এফ এক্সটা কি হয়ে যাবে, ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যাবে। ঠিক আছে, মানে দুটো পলিনোমিয়ালকে গুণ করে মানে যদি 0 হয় তাহলে ওদের মধ্যে একটা পলিনোমিয়ালকে 0 হতে হবে ইন এফ এক্স, এফটা যদি ফিল্ড হয়। ইনফ্যাক্ট আমরা এটাও বলতে পারি যে যদি দুটো ইন্টিগ্রাল ডোমেইন মানে যদি জেড এফটা ফিল্ডে না হয়ে যদি ইন্টিগ্রাল ডোমেইন হয় তাহলেও কিন্তু এফ এক্সটা ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যাবে। ঠিক আছে, সো এটা এখানে খেয়াল করার বিষয় যে এফটা ফিল্ড হলেই যে এফ এক্সটা ইন্টিগ্রাল ডোমেইন তা নয়, এফটা ইন্টিগ্রাল ডোমেইন হলেই এফ এক্সটা ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যাচ্ছে। সো এটা একটা ব্যাপার, সো এফটা ফিল্ড হলেও এটা হবে। সো এফ এক্স ইজ এ ইউক্লিডিয়ান ডোমেইন। সো যদি এফটা একটা ফিল্ড হয় তাহলে এফ এক্সটা একটা ইউক্লিডিয়ান ডোমেইন হয়ে যাবে। সো কারণ কি, এই ভি এটা তোমার ডিগ্রিটাই এখানে কাজ করে যাবে। ঠিক আছে, সো এইটা একটা ব্যাপার দেখা যাচ্ছে। সো এফ এক্স, এফটা যদি ফিল্ড হয় তাহলে এটা একটা ইউক্লিডিয়ান ডোমেইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা এখানকার মূল বক্তব্য। আচ্ছা, তার মানে এবার আমরা অলরেডি জানি যে ইউক্লিডিয়ান ডোমেইন হলে সেটা পিআইডি হয়, তাহলে এফ এক্সটা যেহেতু ইউক্লিডিয়ান ডোমেইন সেহেতু এটা পিআইডিও হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো, ইররিডিউসিবল এলিমেন্ট বলতে কি বোঝায়। আগে আমরা প্রাইম এলিমেন্ট পড়েছি, এবার আমরা ইররিডিউসিবল এলিমেন্ট পড়ছি। ঠিক আছে, সো এফটা যদি একটা ফিল্ড হয়, এফ এক্সটা রিং অফ পলিনোমিয়ালস, হ্যাঁ, তাহলে একটা এ পলিনোমিয়াল এফ এক্স বিলংস টু ক্যাপিটাল এফ এক্স, হ্যাঁ, এটা ইররিডিউসিবল হবে যদি
if the degree is greater than equals to 1 and whenever fx equals to gx into hx, মানে fx কে যদি দুটো পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে লেখা যায় তখন then gx belongs to f, নাহলে hx belongs to f। মানে বেসিক্যালি বলতে চাইছে যে gx আর hx এদের মধ্যে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? যদি একটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তখন ইরিডিউসিবল। মানে নন ট্রিভিয়াল পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে লেখা যাবে না ইরিডিউসিবল হলে, আদারওয়াইজ সেটাকে আমরা রিডিউসিবল বলবো, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, দ্য ইররিডিউসিবিলিটি অফ এ পলিনোমিয়াল ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ফিল্ড এফ। ফিল্ডের নেচারের উপর ডিপেন্ড করবে যে একটা পলিনোমিয়াল ইররিডিউসিবল হবে কি হবে না। মানে ফিল্ডটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে একটা পলিনোমিয়াল ইররিডিউসিবল হতেও পারে আবার নাও হতে পারে, ফিল্ডের উপর ডিপেন্ড করবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 1, এটা আমরা জানি যে আর এর উপরে, যেটা রিয়েল আর এর উপরে এটা ইররিডিউসিবল হয় কারণ এর কোনো ফ্যাক্টর নেই রিয়েলে, কিন্তু কমপ্লেক্স এর ফ্যাক্টর আছে, তার মানে ফিল্ডটা যদি কমপ্লেক্স হয় তাহলে সেটা রিডিউসিবল হয়ে যাবে। সো এটা ফিল্ডের উপর কিন্তু ডিপেন্ড করে, এটা এখানকার একটা ব্যাপার হলো। আচ্ছা, এবার এখানে আমরা জানি ম্যাক্সিমাল আইডিয়াল এর ব্যাপারটা পড়েছি, ঠিক আছে? সো এক্ষেত্রে বলছে যে অ্যান আইডিয়াল পিএক্স দ্বারা জেনারেটেড, এই আইডিয়ালটা কি হবে যদি ম্যাক্সিমাল হবে ইফ অ্যান্ড অনলি ইফ পিএক্সটা ইরিডিউসিবল হবে। এটা একদম ইম্পর্টেন্ট রেজাল্ট, যে পিএক্সটা যদি ইরিডিউসিবল হয় তাহলে তার দ্বারা জেনারেটেড আইডিয়ালটা কি হয়ে যাবে না ম্যাক্সিমাল হয়ে যাবে। ওকে, তার মানে এই পিএক্সটা যদি ইরিডিউসিবল হয় তাহলে সেইটা দিয়ে তুমি যদি কোসেন্ট করো তাহলে সেটা একটা ফিল্ড হয়ে যাবে। হ্যাঁ, এর কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্স আছে পরবর্তীতে। তো এইটা আমরা এটার প্রুফ আমরা আর দেখবো না, এই রেজাল্টটা আমরা কিন্তু মনে রাখবো যে পিএক্সটা যদি ইরিডিউসিবল হয় তাহলে সেই পিএক্স দ্বারা জেনারেটেড আইডিয়াল কি হয়ে যাবে না ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে এটা পড়ানো হয়েছে, ব্যাস। তাহলে দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা একটা ইরিডিউসিবল হয়ে যাচ্ছে ওভার z7। হ্যাঁ, তো এখানে আমরা একটা জিনিস দেখবো যে একটা পলিনোমিয়ালকে কখন ইরিডিউসিবল বলা হচ্ছে সেটা দেখতে গেলে যদি তোমার ডিগ্রিটা 2 বা 3 হয়, ঠিক আছে? 1 ডিগ্রির পলিনোমিয়াল সবসময় ইরিডিউসিবল, ঠিক আছে? আর যদি 1-এর বেশি পাওয়ার হয় যেমন 2 বা 3 যদি হয় তাহলে তার একটা যদি ফ্যাক্টর মানে তার একটা যদি রুট থাকে তবেই সেটা রিডিউসিবল হয়ে যাবে, ঠিক আছে? মানে রুট থাকলেই শুধু রুট চেক করতে হবে। তো এটা আমি তোমাদেরকে লিখে রাখি, এটা খুব কাজের, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় এখান থেকে দিতেই পারে যে ইররিডিউসিবিলিটি of polynomials of degree 2 or 3, ঠিক আছে? যদি ডিগ্রি 2 অথবা 3 থাকে তাহলে কি হবে? সো লেট fx be a polynomial in কোনো একটা ফিল্ড আছে, ফটা যেখানে একটা ফিল্ড of degree 2 or 3, then fx is irreducible if and only if fx has no root in f। তাহলে f এর মধ্যে যদি fx এর কোনো রুট না থাকে তাহলে fx টা ইররিডিউসিবল হয়ে যাবে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এইটা দিয়ে তুমি আমার এই অ্যান্সারটা করতে পারবে, এই যে 1-এর অ্যান্সারটা। কারণ এক্স স্কোয়ার প্লাস 1 তুমি যদি z7 এ দেখো, z7x এ যদি দেখো, z7টা একটা ফিল্ড হয়, এই z7টা, হ্যাঁ এটা আমরা ফিল্ড হয় জানি।
তাহলে দেখো এক্সারসাইজটা যদি আমরা এইভাবে করে দিই এক একটা, সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ধরো এটা এফ এক্স, ঠিক আছে। তো এবার Z7 এর মধ্যে Z7 এর এলিমেন্ট গুলো কে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। এই 7টা এলিমেন্ট হচ্ছে Z7 এর মেম্বার। এরা প্রত্যেকটাই দেখো এর কোনো রুট নয়, কারণ তুমি যদি এখানে 0 পুট করো, মানে এফ অফ 0 দেখো কত ভ্যালু হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1, তার মানে 1 নট ইকুয়ালস টু 0। এফ অফ 1 যদি দেখো তাহলে 1 স্কোয়ার প্লাস 1, তার মানে 2 নট ইকুয়ালস টু 0। এফ অফ 2 যদি দেখো তাহলে 2 স্কোয়ার প্লাস 1, তার মানে কত হয় 4 একে 5, সেটাও নট ইকুয়ালস টু 0। এফ অফ যদি 3 দেখো তাহলে কি হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1, তার মানে 3 3 9, সরি 3, হ্যাঁ 3 3 9 প্লাস 1 10, 10 মানেই Z7 এটা 3 হয়ে গেল, তার মানে 9, 0 নন জিরো। 4 স্কোয়ার প্লাস 1, তার মানে 16 একে 17, আর 17 হচ্ছে Z7 এ 7 2 14 মাইনাস করলে আবার 3। এফ অফ 5 25 প্লাস 1 মানে 26, 26 3 7 21 মাইনাস করে দাও, তার মানে কত হচ্ছে 5, সেটাও নন জিরো। এফ অফ 6 কত হচ্ছে 6 স্কোয়ার প্লাস 1 মানে 37, 37 কে তুমি 5 7 35, তার মানে 2 নট ইকুয়ালস টু 0। এফ অফ 7 যদি করো, সরি 7 মানেই তো 0, আর দরকার নেই। তাহলে দেখতে পাচ্ছি কোনোটাই কিন্তু রুট নয়, 0 1 2 3 4 5 6 কেউ রুট নয়। দেয়ারফর fx has no root in Z7, হ্যাঁ, যে as fx has degree 2, fx is irreducible। ওকে, তাহলে এটা হয়ে গেল। কিন্তু ডিগ্রিটা যদি 3 এর বেশি হয়, যেমন 4 5, তখন শুধু রুট চেক করলে হবে না, এটা মাথায় রাখতে হবে, তখন শুধু রুট চেক করলে হবে না। যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এর এটা সরি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 is not a prime ideal in the polynomial ring qx over the field of rational numbers। এটা দেখতে পারো যে এটা একটা তোমার কি বলে ইররিডিউসিবল হবে না, ওটা দেখলেই হয়ে যাবে। সো এই এক্সারসাইজ গুলো আমরা পরে করব। আচ্ছা, এরপরে আছে এক্সটেনশনস অফ ফিল্ডস এন্ড স্প্লিটিং ফিল্ড। তো পৌলমি, তুমি এখান থেকে বলো কোনো কোশ্চেন থাকে বলো, এতক্ষণ যা যা হলো। হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ কিছু বলো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। এবার আমরা এক্সটেনশনস অফ ফিল্ড একটু আলোচনা করে নেব। করে দেখি এই চ্যাপ্টারটা কত বড় আছে, একটু দেখে নিই কত লম্বা আছে। এটা একটু বড় হবে, কারণ এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, এটা হলেই আমাদের এটা শেষ হয়ে যাবে। তাহলে এর পরের দিন আমরা এটা কিন্তু শেষ করতে পারবো গোটাটাই, যদিও তোমাদের এখানে বেশি ইনপুট নেই, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এরপর নেক্সট দিন আমরা এই পুরো এটা শেষ হয়ে যাবে, মানে একটা পেপার তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পরের দিন। ঠিক আছে, এক্সটেনশনস অফ ফিল্ডস এন্ড স্প্লিটিং ফিল্ডস। তো
এটা আমরা পরের দিনই তাহলে আলোচনা করব, আজকে আর বেশি কিছু করবো না। চলো তাহলে আমি আজকে রেখে দিচ্ছি, হ্যাঁ।